আবারও আপনাদের সঙ্গে ভিন্ন স্বাদের কিছু অনুষ্ঠান নিয়ে এবং জ্যোতিষ এবং তন্ত্রর এক মিশ্রণ, জ্যোতিষ এবং তন্ত্র এক মেলবন্ধন যা আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারে, সেরকম কোনো বিষয় নিয়ে আলোর দিশার তরফ থেকে থাকছে বিশেষ অনুষ্ঠান। সন্তান নিয়ে আমরা সকলে বিশেষ চিন্তা করি, কারণ সন্তান হচ্ছে আমাদের অদূরে থাকা অদেখা এক ভবিষ্যৎ, যে ভবিষ্যৎকে নিয়ে আমরা সবসময় ভাবি। আর সেই ভবিষ্যতে যদি কোনো ডিস্টার্ব হয় তখন কিন্তু আমরা মানসিকভাবে ভালো থাকতে পারি না। বিভিন্ন রকম আমরা চেষ্টা করেও যখন আমরা সমাধান করতে পারি না, আমরা কিন্তু ভীষণ পরিমাণে চিন্তিত থাকি এবং দুঃখময় হয়ে উঠি। সেই দুঃখময় জায়গা থেকে আপনাদের বার করার জন্য, সেই দুশ্চিন্তা আপনাদের নিবারণের জন্য কিন্তু আজকের আমার বিশেষ অনুষ্ঠান। শুধু প্রতিকার করার জন্য নয়, ভালো করে মন দিয়ে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের অনুষ্ঠানটা শোনেনও, হয়তো আপনাদের জীবনে বিশেষ কোনো পরিবর্তন ঘটতে পারে। এডুকেশন আমাদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ, আর বাবা মা তার সন্তানের সবসময় ভালো চায়, কথা দুটো চিরন্তর সত্য। কিন্তু প্রবলেম কি বলুন তো, আজকের দিনে ম্যাক্সিমাম বড় প্রবলেম এটাই যে আমার সন্তান পড়াশোনা করতে চাইছে না আর আমার কথা শুনছে না। ইম্পর্টেন্ট এই দুটোই, আর এটা ছাড়াই আমাদের এখন দুনিয়া তৈরি হচ্ছে। কি করবেন? একদম ঠিক ভাবছেন, যেটা নিয়ে ভাবছেন আপনারা, যে অবাধ্য সন্তান। সন্তান অবাধ্য হলে কি করবেন? অবাধ্য সন্তানের কি কোনো উপায় আছে? আচ্ছা, যারা উপায় বেছেও নিয়েছেন যে হ্যাঁ আমি আমার সন্তানকে বাধ্য করার জন্য কোনো তন্ত্র প্রক্রিয়া করব, বা আমার সন্তানকে বাধ্য করার জন্য, আমার সন্তানের গ্রহদোষ নিবারণের জন্য আমি কোনো রত্ন ব্যবহার করব, এরকম পর্যায়ে যারা ভাবছেন, আচ্ছা তারা একটাবার ভেবে দেখেছেন যে আপনার সন্তানকে তো আপনি রত্ন পরাবেন, আপনার সন্তানকে তো আপনি কোনো তাবিজ বা কবজ দেবেন, কিন্তু আপনার সন্তান কি আদৌ পড়বে? আপনার সন্তানকে আজকে পড়িয়ে দিচ্ছেন, আদৌ কি সে কালকে পড়ে থাকবে? এরকম নানাবিধি প্রশ্ন নিয়ে যারা মনে দুঃখ ভেবে বসে রয়েছেন, তাদের জন্য থাকছে আজকে বিশেষ অনুষ্ঠান। যে প্রতিকার ছাড়া কি কোনো রেমেডি ছাড়া কোনো প্রতিকার, রত্ন তাবিজ কবজ পাথর ছাড়া কি আপনার সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে? হলে হয়তো আপনার সুবিধা হতো। নিশ্চিত আছে, শুনে রাখুন আজকের অনুষ্ঠান। অবাধ্যতা ভাব। দেখুন, বাবা মা প্রত্যেক সময়, প্রত্যেক সন্তানের বাবা মা তার সন্তানের জন্য ভালো চায়, এরকম বাবা মা নেই যে তার সন্তানের জন্য খারাপ চাইছে। কিন্তু যে সন্তান অবাধ্য হয়ে গেছে, তার কাছে তার বাবা মার ডিসিশন কিন্তু খারাপই লাগে। কখনো তার বাবা মার ডিসিশন পছন্দ হবে না, বাবা মার ডিসিশন তার ভালো লাগবে না। ঠিক এরকম অবাধ্য রূপে যাদের সন্তান চলে গেছে, বরংবার চেষ্টা করেছেন, কোনো প্রকার সমাধান করতে পারছেন না, তাদেরকে সবার আগে জানার প্রয়োজন, আচ্ছা আপনার সন্তান কি প্রথম থেকেই, জন্মের পর থেকেই কি অবাধ্য? সে কি কখনো আপনার বাধ্য ছিল না? সকলে বলবে না, আমার সন্তান খুব ভালো ছিল, খুব ভালো পড়াশোনা করতো, আমার সমস্ত কথাবার্তা শুনে চলতো। তাহলে যে সন্তান আপনার কথাবার্তা শুনে চলতো, যে সন্তানের একসময় পড়াশোনার প্রতি মনোযোগ ছিল, যে সন্তানের স্বভাব শান্ত ছিল, সে আজকে এরকম কেন হলো? কোনো না কোনো কারণ তো হবেই। আর যতক্ষণ না সেই কারণটা আপনি জানতে পারছেন, ততক্ষণ কিন্তু আপনার সমাধান হবে না, ততক্ষণ আপনার সমাধান হবে না। বলা হয় সন্তান চোখের নয়নের মণি। চোখে একটা ছোট্ট কুটি আসলে মনে হয় না কত বড় পড়েছেন? ভাবুন যে আপনার সন্তানের যদি একটা সমস্যা হয়, আপনার কি মনে হবে? ছোট্ট একটা পৌরাণিক গল্প বলি, আপনাদের এর আগেও বলেছি আর আজকে আবার একটু বলছি। যে মহাভারতের যুদ্ধের পরে যখন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে ছেড়ে দ্বারিকায় চলে আসছিল, তো পঞ্চপাণ্ডব ভিতরে যুধিষ্ঠির বলেছিল, হে মাধব আপনি তো চলে যাচ্ছেন, কিন্তু আপনি কলিযুগের কথা বলেছিলেন, আপনি একটু বর্ণনা করে যান যে কলিযুগ কেমন হবে, শর্টে বলছি আমি জাস্ট। তো ভগবান শ্রীকৃষ্ণ বলল, ঠিক আছে তোমরা এই মুহূর্তে, আমি তো দ্বারিকায় চলে যাবো, তোমরা এই মুহূর্তে এক কাজ করো, 5 ভাই জঙ্গলে যাও, যে গিয়ে যেটাকে ইম্পর্টেন্ট বলে মনে করবে দেখে সেটা আমাকে এসে জানাও। তো 5 ভাই গেল, বিভিন্ন জন বিভিন্ন রকম দৃশ্য দেখলো। অর্জুন গিয়ে দেখলো একটা শকুন আছে, যে এত সুন্দর দেখতে, মানে একটা পাখি এত সুন্দর দেখতে, যার শকুন নয়, একটা পাখি, এত বড় পাখি, এত সুন্দর দেখতে, তার ডানায় বেদ মন্ত্র লেখা আছে, সে একটা মরা পশুর মাংস টুকরে টুকরে খাচ্ছে। যখন ভগবান শ্রীকৃষ্ণকে এসে বললো যে প্রভু আমি গিয়েই দেখলাম, তখন বললো কি, যে কলিযুগের সব থেকে জ্ঞানী মানুষরা দুর্বল মানুষকে,
দুর্বল মানুষকে এরকম করে ঠুকরিয়ে ঠুকরিয়ে তাদেরকে বিভিন্ন প্রকার ঠকিয়ে এই মানুষগুলো চলবে। এরকম বিভিন্ন প্রকার 4 জনকে 4 রকম মতভেদ দিল। ভীমকে যখন জিজ্ঞাসা করা হলো যে ভীমসেন তুমি জঙ্গলে কি কি দেখেছো, ভীমসেন বলল মাধব আমি যখন জঙ্গলে গেলাম তখন দেখলাম একটা গায়ে সদ্যজাত বাছুরকে দিয়েছে। যাদের গ্রামের দিকে বাড়ি তারা জানে আমার বাড়িতে গাভী আছে, তো গাভীর যখন বাছুর হয় অপূর্ব সুন্দর হয়, মানে ছোটবেলায় অপূর্ব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। এবং আমাদের বাড়িতে যেহেতু শিব মন্দির আছে, আমি নিজে শিবকে অভিষেক করি, প্রত্যেকদিন নিজে দহন করি, মানে নিজে দুধ দহন করে তারপর শিবকে অভিষেক করি। এই মজা একটা আলাদা। আর আমি মনে করি আমার গ্রামের বাড়িতে না থাকলে এটা কোথাও কোথাও গিয়ে সম্ভব নয়। যাই হোক, তো সেই গাভীর যে ছোট বাচ্চা সে খুব সুন্দর হয়। তো ভীমসেনও গিয়ে দেখেছে যে গাভীর বাচ্চা দিয়েছে, বাচ্চাটা দেখতে খুব সুন্দর। তো গাভীর বাচ্চা দিলে গাভীর গায়ে, বাচ্চার গায়ে, বাছুরের গায়ে না একটু নোংরা রক্ত এরকম নানান কিছু জিনিসপত্র নোংরা কিছু লেগে থাকে। তো পরিষ্কার করা তো কেউ থাকে না, তো গাভী নিজে তার জিভ দিয়ে পরিষ্কার করে দেয়, জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেয়। তো দেখছে জিভ দিয়ে যখন চাটছে সেই বাছুরটাকে, বাছুর খুব আরাম পাচ্ছে আর গাভী নিজেও আরাম পাচ্ছে। তো এরকম চাটতে 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 গরুর সেই মানে গাভীর সেই ধারালো জিভ সেই কচি চামড়ার উপরে চাটতে চাটতে এক সময় দেখা যাচ্ছে যে চামড়াটা ছিঁড়ে রক্ত বার হয়ে যাচ্ছে। তো গাভী আনন্দ পেয়ে যাচ্ছে যে আমার বাচ্চা আনন্দ পাচ্ছে, আর বাচ্চাটা আনন্দ পাচ্ছে যে আমার মা আদর করছে, কিন্তু সেই আদরটা একসময় যে ক্ষত বিক্ষত করে দিচ্ছে সেটা দেখছে না। তো এই ঘটনা যখন ভগবান শ্রীকৃষ্ণকে বললো মাধব আমি এই এই ঘটনা দেখেছি, তো মাধব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিল ভীমকে, আর আজকের দিনে সেটাই ঘটছে। বলেছিল হে ভীমসেন, কলিযুগের মানুষ এরকম হবে, তার সন্তানকে এত পরিমাণে আদর দেবে, এত পরিমাণে আদর দেবে এবং তাদের শখ পূরণ করবে যে সেই শখ পূরণ করতে করতে আদর দিতে দিতে তাদের জীবনে যে একটা বৃহদাকার ক্ষতি তৈরি হচ্ছে সেটা কিন্তু কখনো দেখবে না। যেটা সব থেকে বড় প্রমাণ, আজকে বাচ্চারা খেতে চাইছে না, ম্যাক্সিমাম বাচ্চাদের। আমার কাছে কোনো সমাধান জানা নেই, আর আমি মনে করি কারো কাছে জানা থাকতে পারে না। ম্যাক্সিমাম বাচ্চাদের খাওয়ার সময় ফোন চাই। কেন চাই? আপনি দিয়েছেন বলে চাই। আমার বাড়িতেও আমার 5 বছরের একটি কন্যা সন্তান আছে, হ্যাঁ 5 বছরের কন্যা সন্তান আছে। এরকম কোনো কিন্তু তার বায়না নেই, আমি করতে দেইনি। মানে আমার বাড়ির পাশে বাচ্চারা আছে তারাও কিন্তু সেম করে, যে এরকম কোনো বায়না নেই যে তার খাওয়ার সময় ফোন চাই বা কোনো একটা সময় ফোন চাই। আমি ফোন দিই না এরকম ব্যাপার না, অবশ্যই ফোন দিই। আমি নিজে তার সামনে একটু ফোন চালিয়ে তাকে একটু দেখিয়ে ফোন রেখে দিলাম, ঠিক আছে, সবকিছু থেকে শিক্ষার ব্যাপার আছে। কিন্তু তার পার্টিকুলার খাওয়ার সময় ফোন চাই এটা কিন্তু তার আমি অভ্যাস করে তুলিনি। এটা হচ্ছে আপনি অভ্যাস করে তুলেছেন, আপনি অভ্যাস করে তুলেছেন। কেন দিয়েছেন? দিয়েছেন বলে তার চাহিদা হচ্ছে, না দিলে চাহিদা হতো না। তো এই যে খানিকের সুখ প্রাপ্তির জন্য আপনি তার কিন্তু একটা বৃহদাকার ক্ষতি করে ফেলছেন। তাই এই বিষয়টা সর্বোত্তমভাবে খেয়াল রাখবেন। যদিও এটা জ্যোতিষশাস্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনারা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, তার জন্য কিন্তু একটা শাস্ত্রীয় প্রবাদ আপনাদের বললাম। এইবার আসছে আমার মূল টপিকে। শাস্ত্রগত দিক জ্যোতিষগতভাবে যদি বিচার করা হয়, বিশেষ 4টি গ্রহ প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে বা বিশেষ করে জাতক জাতিকার প্রত্যেকের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে। এক হচ্ছে চন্দ্র, যে মাইন্ডকে কন্ট্রোল করে। অনেক বাচ্চা আছে ভীষণ তেজি, রাগী, জেদালো ভাব, আলসিমি ভাব, কুড়ে ভাব, চন্দ্রের কারণে হয়। অনেকে আছে সঙ্গে মেজাজি, এটা মঙ্গলের কারণে হতে পারে। যাই হোক, দ্বিতীয় ভাব রয়েছে তার রবি। রবি তার যদি ভালো না থাকে তার ভিতরে প্রতিভা জন্মাবে না। রবি এবং বৃহস্পতি, রবি বৃহস্পতি বুধ চন্দ্র, রবি বৃহস্পতি বুধ এবং চন্দ্র, এই গ্রহগুলোর একটা সংমিশ্রণ পজিটিভিটি ভাবের কিন্তু প্রয়োজন রয়েছে। এই ভাব যতক্ষণ না হবে ততক্ষণ সেই জাতক কিন্তু ভালো পর্যায়ে যেতে পারবে না। যে আমার সঙ্গে আমার বর্তমান পরিস্থিতি কি চলছে, তার এডুকেশন ভাব কেমন হবে, বাবা মায়ের কথাবার্তা কেমন শুনবে, তার প্রতিভা তাকে প্রতিষ্ঠিত করতে পারবে কিনা, সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে কিনা, বাবা মায়ের কথা শুনে চলে সে জীবনে চলবে না নিজের ইচ্ছে মতো চলবে। এই যে নানান প্রভাব কিন্তু এই গ্রহগুলোর বাইরে কিছু নয়, যা হয় এই গ্রহগুলোর ভিতরে হয়। আর একজন ব্যতিক্রম গ্রহ আছে, যে গ্রহটি মানে জীবনে একদম তছনছ করতে করতে এগিয়ে যায়, সে কে? রাহু। যে রাহুর কারিকর্তা হচ্ছে প্রত্যেক পর্যায়ে ভুল করা। আমরা যদি পুরো আক্ষরিকভাবে শাস্ত্রটাকে জানি তাহলে রাহু কিন্তু পুরোটা কাল্পনিক গ্রহ, ছায়াযুক্ত গ্রহ। তো এই গ্রহের কিন্তু নিজস্ব কোনো কার্যকর্তা নেই। এই গ্রহ অন্য গ্রহকে ডিপেন্ড করে সেই গ্রহের উপরে দৃষ্টিভঙ্গি প্রদান করে তাকে ডিস্টার্ব করে। এই গ্রহের পজিটিভ ভাব খুব কম, এই গ্রহের ম্যাক্সিমাম নেগেটিভ ভাব। আর এই গ্রহ কি করে? মনে করুন আপনার সন্তান, আপনার পরিবারে কেউ কোনোদিন নেশা করেনি, আপনার সন্তান নেশা করেনি, হঠাৎ করে কোনো বাজে সঙ্গে পড়ে নেশা করছে, এটা হচ্ছে তার রাহুর প্রভাব।
এটা হচ্ছে রাহুর প্রভাব। রাহু তাকে সঙ্গতে নিয়ে যাচ্ছে এবং সঙ্গতে নিয়ে গিয়ে তাকে নেশাগ্রস্ত করছে। আবার যদি কেতুর প্রভাব থাকে তাহলে দুর্ধর্ষ বুদ্ধি হবে। কেতুর মতো বুদ্ধি অন্য কোনো গ্রহ দিতে পারে না। কেতুর মতো বুদ্ধি অন্য কোনো গ্রহ দিতে পারে না। আমাদের একটু মিস্টেক হয়ে যায়, আমরা বৃহস্পতিকে মনে করি না বৃহস্পতি ধন দৌলত ঐশ্বর্য দেবতা, একদম নয়। বৃহস্পতির প্রধান কার্য, বৃহস্পতি গুরু, জ্ঞান কারক, শিক্ষা কারক, দীক্ষা কারক, গুরু কারক, শাস্ত্র কারক, সাধনা কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতির সঙ্গে ধন দৌলতের থেকে বড় কথা হচ্ছে বৃহস্পতি গুরু, তো সেখানে শিক্ষা দীক্ষার ব্যাপারটা সর্বোত্তম ভাবে আগে। তো এই সমস্ত কিছু মিশিয়ে আমাদের জীবনের সমস্যাটা কি হচ্ছে? আপনার সন্তান, আপনার ভাবনা কোথায় যে আপনার সন্তান ভালো পড়াশোনা করত, যেটা আমি আলোচনা করছিলাম, ভালো পড়াশোনা করত, এখন করছে না, মানে আপনার সন্তান কিন্তু প্রথম থেকে অবাধ্য ছিল না। যদি প্রথম থেকে অবাধ্য হয় সেটার প্রতিকার করাটা সম্ভব নয়, কারণ আপনি প্রথম থেকে দেখেছেন যে সকাল হয় তখন যখন সূর্য ওঠে। এখন সকাল যদি সূর্য হয় তারপরে সূর্য ওঠে তারপর সকাল হয়, তা নেচারালি আপনি এটাকে আগে পিছিয়ে করতে পারবেন না বা আপনি ভাবতেও পারবেন না। এখন যদি দুপুর 2টোর সময় মেঘলা আকাশ সূর্যটাকে ঢেকে ফেলে, আপনি আশা করতেই পারেন যে এখন মেঘটা সরে গেলে আবার রোদ্দুর বার হবে। তেমনই যেটা ঘটার বা প্রথম থেকে ঘটে আসছে সেটা তো হতে পারে না, কিন্তু যেটা ঘটে গেছে যে আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, তার কি করে প্রতিকার করবেন? আচ্ছা, অবাধ্য হলে আপনার সন্তান কি হয় প্রথম দেখতে হবে। আচ্ছা, আমার কথাগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, আপনার বাড়ির সন্তান কিরকম হচ্ছে? সকালে 6টার বদলে 9টা বা 11টা কি দুপুর 2টোর সময় আপনার সন্তানের ঘুম ভাঙছে। প্রত্যেকটা সিদ্ধান্ত নিজের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মনে করছে, মানে নিজের ইচ্ছের মালিক। অপরের পরাধীনতা পছন্দ করতে চাইছে না, কথায় কথায় রাগ, জেদ, অভিমান করছে, অত্যাধিক সঙ্গপ্রিয় হয়ে উঠেছে। পড়াশুনো মানে কি বলতো, আপনি 2 কদম ঠেলে দিলে 2 কদম যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক এরকম, আর আপনি ঠেললে যাচ্ছে, আপনি না ঠেলে যাচ্ছেন, এরকম কোনো ব্যাপার আছে? যদি এরকম কোনো পর্যায়ে থাকে, আপনার ভেবে নিতে হবে যে আপনার সন্তান কিন্তু অবাধ্য হয়ে গেছে। আপনার কোনো সিদ্ধান্ত সে মানতে চাইছে না, কোনো টাইম টেবিল মেনটেন করছে না, বলছে সময়কে নির্ধারণ না করা অবাধ্যতার প্রথম মূল। সময় কিছু করবে না, আপনি কোনো সময়ে কোনো কিছুকে করাতে পারছেন, অবাধ্যতার প্রধান মূল। তো ঠিক এরকম পর্যায়ে যাদের সন্তান অবাধ্য হয়ে যায়, বাবা মায়ের যে কতটা বেদনা লাগে যে এত ভালো পড়াশোনা করতো আমার সন্তান, এত ভালো পড়াশোনা করতো, কিন্তু হঠাৎ করে কি এমন ঘটলো যে পড়াশোনা থেকে তার ভাবোত্তাপ, মানে তার ভাব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সে স্থায়িত্ব ভাব কিছু হচ্ছে না, ভীষণ তীক্ষ্ণ রাগ বা জেদের ভাব বৃদ্ধি হচ্ছে। এরকম ভাব যাদের তৈরি হয়ে গেছে, অনেক বাচ্চা আছে যারা বাবা মায়ের কথাবার্তা শুনে দেখা যাচ্ছে কোনো প্রকার আমরা প্রতিকার করেও দিলাম, কোনো রত্ন লিখে দিলাম বা রত্ন দিলাম আমরা, আংটি হোক বা কোনো তাবিজ কবজ হোক বা কোনো মূল হোক, যা হোক পড়ে দিল। আজকে তো ওয়েস্টার্ন স্কুলের নিয়ম, আমি জানি না আমাদের আজকে বলাটা উচিত কিনা, আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম হয়েছে, এগুলোকে তো আনকালচার ভাবে, এটা একটা ব্যাপার রয়েছেই। আর দ্বিতীয় কথা হচ্ছে কোনো রত্ন, হ্যাঁ, বা তাবিজ কবজ ধারণ করতে স্কুলে ধারণ করে যেতে পারবে না। এখন কেন যেতে পারবে না আমি জানি না। আমাদের ওখানে একটা স্কুল আছে, সরস্বতী পূজাতে ছুটি নেই, ঠিক আছে, সরস্বতী পূজাতে ছুটি নেই, দুর্গা পুজোতে ছুটি নেই, আর স্কুলে সরস্বতী পূজা হবে না। আমরা সনাতনীরা স্কুলে পড়বো, সেই স্কুলে সরস্বতী পূজা হবে না, কিন্তু কালচার আমাদের এখানকার কালচারই নয়। আমরা তো বিদেশি কালচারটাকে খুব ভালোবাসি। আমরা গত একটা অনুষ্ঠানে করেছিলাম যে এই যে আজকের দিনে লিভিং রিলেশন, কোথায় ভারতবর্ষের কালচার? এটা ভারতবর্ষের কালচার লিভিং রিলেশন নয়। আজকে আমাদের গুরু, আমাদের পরম গুরু যারা জ্যোতিষ করে এসছে, তাদের জীবন এটা ফেস করতে হয়নি, তারা এটাকে দেখেনি যে এত পরিমাণে রিলেশনে ডিস্টার্ব। আর এই রিলেশনে ডিস্টার্বের প্রধান কারণ কিন্তু এই যত বেশি লিভিং রিলেশন তত বেশি রিলেশনে ডিস্টার্ব, এটা ঘটে আসে। যাই হোক, আমার সাবজেক্ট আজকে ওটা নয়, অন্য একটা দিন ওটা নিয়ে আলোচনা হবে। কিন্তু আজকের মূল বিষয় হচ্ছে যে সন্তান অবাধ্য, এবং যারা কথাবার্তা শুনছে তাদের জন্য তো ব্যবস্থা রয়েছে, কিন্তু যারা শুনছে না, যে আপনার সন্তান এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনার কোনো প্রকার কথাবার্তা শুনছে না, তীক্ষ্ণ রাগ, ভয়ঙ্কর জেদ, আপনি কোনো কিছু কথা বললে দেখা যাচ্ছে বাড়িতে আরো অন্য প্রকার অশান্তি ঘটতে পারে, কি করবেন? আমি দিনের সাথে তো বিশেষ কামাখ্যার মায়াঙ্ক তন্ত্রে কাজ করি, যে মায়াঙ্ক তন্ত্র এমন এক প্রকার মায়াজাল, আপনার সন্তানকে পুনরায় আপনার বাধ্য করিয়ে দেবে, আপনার সমস্ত রকম কথাবার্তা শুনে চলতে বাধ্য হবে, পুনরায় এডুকেশনে তার মনোযোগ বৃদ্ধি হবে, তার পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি হবে, এবং স্মুথলি সে এডুকেশন লাইফে ফিরে আসবে।
কোনো বাই প্রেশার, মানে এটা কিন্তু তাকে কোনো প্রেশার দেওয়া হচ্ছে না, তন্ত্রের বিশেষ বিবিধতে একদম বাবা এবং মায়ের পুরো বাধ্য হয়ে থাকছে, যাকে তন্ত্র ভাষায় বলা হয় মাতৃমোহন ক্রিয়া বা সন্তান মোহন ক্রিয়া। অর্থাৎ এই ক্রিয়াগুলো যদি সঠিকভাবে করা হয় তাহলে সমাধান হবে। এখন সন্তান মোহন ক্রিয়া করলেই হবে না, আগে দেখতে হবে পর্যায় কি। অনেক সময় শনি গ্রহের একটা প্রভাব জাতক জাতিকাকে ডিস্টার্ব করে, কারণ শুক্র গ্রহ খুব হাই পাওয়ারে আছে, শুক্র গ্রহের ডিগ্রিগত মান খুব বেশি, সেক্ষেত্রে শনি খুব ডিস্টার্বে আছে, শনি খুব নেগেটিভ জায়গায় বসে আছে, ডিস্টার্ব আছে। আপনারা লক্ষ্য করবেন আমার কথা শুনে আজকে, যে 16-17 বছরের কোনো মেয়ে 35 বছর কি 40 বছর কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেছে, বা একদম রিসেন্ট 3 মাসের ঘটনা, আমার পশ্চিম মেদিনীপুরে একটা ঘটনা, মেচেদা চেম্বারে এসছে, ছেলের বয়স মাত্র 17 বছর, তার সঙ্গে যে তার একজন ক্লাসমেট পড়াশোনা করত একটি মেয়ে, তার মায়ের সঙ্গে সেই ছেলেটির সম্পর্ক হচ্ছে, মানে ছেলেটির বয়স 17+। এগুলো অন মিডিয়াতে বলছি, নিজের একটু খারাপ লাগে, কিন্তু যেটা বাস্তব ঘটছে সেটা আপনাদের বলছি। ছেলেটির বয়স হচ্ছে 17+, আর যে মহিলার সঙ্গে তার সম্পর্ক তৈরি হচ্ছে, ইভেন শুধু সম্পর্ক তৈরি হয়নি, বাড়ি থেকে নিয়ে পালিয়ে গেছে। মহিলাটির বয়স হচ্ছে 38 বছর। 38 বছরের মহিলা, 17 তো খানি 34 হয় আমি যতটা হিসাব জানি, তো আর 38 বছরের মহিলা, তা ভাবুন ওই মহিলাকেও কি ভাব বলবো। আর এই আমি এই যে 17 বছরের একজন বাচ্চা ছেলে, না বাচ্চা বলতে হবে না, 17 বছর বাচ্চা ছেলে, তার ভিতরে কি বৈশিষ্ট্য, এটা বলছে 17 বছরের এই যে জাতকের জন্মছক যখন বিচার করলাম, তখন দেখা যাচ্ছে যে এই জাতকের শুক্র খুব হাই পাওয়ারে, যার কারণে স্বল্প আয়ুতে তার ভিতরে শারীরিক চাহিদা অত্যাধিক বেশি, আর শনি রুচি নষ্ট করে দেয়, শনি রুচি নষ্ট করে দেয়, এবং শনি রুচি নষ্ট করে কি করে, বৃদ্ধাগমন করিয়ে দেয়। হিসাব করে, ওর হিসাব করলে 17 বছরের যে যুবক, তার যুবক কি বাচ্চা, তার হিসাবে তার মায়ের থেকে, মানে মায়ের বয়স হয়তো তত না, আরো 2-1 বছর ছোট হবে, অর্থাৎ বৃদ্ধা তার হিসাবে। তো এই যে বৃদ্ধাগমন, বৃদ্ধার সঙ্গে সম্পর্ক, এবং এদের সম্পর্কটা কিন্তু ফিজিক্যাল সম্পর্কে পৌঁছায়, কেন? কারণ শুক্র হায়ে রয়েছে আর শনি নিচস্থ বা শনি ডিস্টার্বে রয়েছে, এই ধরনের ডিস্টার্ব কিন্তু ঘটায়। এবার আমাদের প্রতিকার করার আগে জানতে হবে অবাধ্য ঘটার কি কি কারণ আছে। কোনো সম্পর্কে যুক্ত হলে সেটার প্রতিকার আলাদা, যদি কোনো নেশার সঙ্গে যুক্ত হয়, আজকের দিনে কি হচ্ছে, যেটা এটা হচ্ছে শনির কারণে ঘটলো। আচ্ছা, রাহুর কারণে কি ঘটে? রাহুর কারণে ঘটে, ওর থেকে বেশি কোনো বয়সের মানুষের সঙ্গে মিশবে, বেশি কোনো বয়সের জাতকদের সঙ্গে মিশবে, বা সমবয়সী কারোর সঙ্গে মিশবে যারা ওর লেভেলে নয়, ও লেভেল দেখবে না, ওর মানে দেখা যাচ্ছে তাদের ব্যবহার বৈচিত্র্য, তারা নেশাক্ত, তারা তাদের ব্যবহার বৈচিত্র্য একদমই ভালো নয়, থার্ড ক্লাস ব্যবহার বৈচিত্র্য, তাদের সঙ্গে গিয়ে মিশবে, মিশে নিজেও গিয়ে একসময় নেশায় আসক্ত হবে, কোনো চুরির কাজে লিপ্ত হতে পারে। কেন ঘটবে? রাহু এটা করাবে। তাহলে শুক্র আর শনি তাকে স্বল্প আয়ুতে অধিকতর আয়ুর কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করছে, আর রাহু তৈরি করছে কোনো তার বাজে নেশা। আবার সমপর্যায়ে শুক্রের পর্যায়ে থাকলে দেখা যাচ্ছে যে তখন বেশি নয়, তখন স্বল্প বয়সে সমবয়সী প্রেমের একটা সম্পর্ক হবে, পড়াশোনার প্রতি থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে আমি সন্তান মোহন ক্রিয়া করলাম বা সন্তানবদ্ধ ক্রিয়া করলাম, তার আগে জানতে হবে না সেখানে আমাকে কি কাজ করতে হবে। যদি সম্পর্কে থাকে এইসব, আমি সম্পর্কের কাজ, নষ্ট কাজ করি না, আমি কোনো নেগেটিভ কাজ করি না, এইসব তো সম্পর্ক নয়, এগুলো তো আবেগীয় প্রেম। একটা 16-17 বছর 15 বছর মেয়ে, সে ভালোবাসা সম্পর্কে ছেলে কি বুঝবে? তো সেক্ষেত্রে তাদের প্রথমে বিদ্বেষণ ক্রিয়া করতে হবে, তারপরে মাতৃ আকর্ষণ ক্রিয়া, তারপরে সন্তান মোহন ক্রিয়া, ভাগ আছে। সমস্ত ক্রিয়ার কিন্তু একই রকম ফল নয়, তাই ক্রিয়াগুলোকে আপনাকে জানতে হবে, জেনে যদি আপনি কর্ম করেন তাহলে কিন্তু আপনি সুফল পাবেন, যে আপনার সন্তান যে পরিস্থিতিতে যে রূপে থাকুক, আপনার সন্তান পুনরায় আপনার বাধ্য হবে, আপনাদের সমস্ত রকম কথাবার্তা শুনে চলতে বাধ্য হবে, এবং পুনরায় সে কিন্তু তার এডুকেশন লাইফে ফিরে আসবে। তাহলে আপনারা যারা প্রশ্ন করেন না, আপনি অন মিডিয়াতে বা বিভিন্ন প্রকার জ্যোতিষের কাছে গিয়ে, যে আপনার সন্তানের কেরিয়ার কি হবে, আপনার সন্তানের কেরিয়ার কি করে ভালো হবে, ও কেরিয়ারে কি করতে পারবে, ওর কেরিয়ার সাফল্য পাবে কিনা, সেই প্রশ্নগুলো করার আগে এতগুলো অধ্যয়ন আপনাকে জানতে হবে। আরো একটি বিশেষ অধ্যয়ন, গ্রহের ব্যাপার একটা থাকে, গ্রহের ব্যাপার ছাড়া আপনার সন্তান অবাধ্য হওয়ার আরো 2টি মূল কারণ রয়েছে। সেই মূল কারণ কি? প্রথম কারণ হচ্ছে আপনার বাস্তুদোষ। গ্রহগত দিকের ব্যাপার তো সব বললামই, বাস্তুদোষ, বাস্তুতে যদি দোষ থাকে আপনার সন্তানের সেই বাড়িতে থেকে পড়াশোনা করতে পারবে না।
অনেক সময় দেখা যাচ্ছে যে বাড়িতে এক সময় মাধ্যমিক লেভেল পর্যন্ত খুব ভালো পড়াশোনা করতে পারেনি, মাধ্যমিক লেভেলের পরে বাইরে গিয়ে কোথাও পড়াশোনা করেছে, দারুণ পড়াশোনা করেছে, দারুণ রেজাল্ট করেছে। এটা বাস্তুগত দিকের জন্য বেশিরভাগ হয়। তো বাস্তু ডিস্টার্ব থাকলে পড়াশোনা হতে চায় না, সন্তান অবাধ্য হয়ে যায়। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার সন্তানের ভালো হচ্ছে, ভালো করে পড়াশোনা করছে, আমি সেটা চাইছি না, আমি শত্রু আপনার, আমি সেটা চাইছি না, অর্থাৎ আমি কোনো আপনার সন্তানকে ডিস্টার্ব করতে পারি। অর্থাৎ তন্ত্র প্রয়োগ দ্বারা আপনার সন্তানকে কিন্তু কোনো প্রকার ডিস্টার্বও করা যায়। অর্থাৎ ব্যতিক্রম ভাব আপনি যদি না জানেন, মানে মূল কথা, সমস্যা তৈরি হলে সমাধানের জায়গাটা আপনাকে জানতে হবে, বা সমস্যা তৈরির জায়গাটাকে জানতে হবে, তাহলে সমস্যা সমাধানের জায়গাটা আপনি জানতে পারবেন, নচেত কিন্তু জানতে পারবেন না। অতএব যারা এতদিন ধরে ভাবছিলেন যে রেমেডি ছাড়া, কোনো তাবিজ কবজ ছাড়া প্রতিকার হয় না, তাদের ধারণা ভুল করিয়ে দিলাম যে উইথাউট রেমেডি, কোনো যন্ত্রম তাবিজ কবজ রত্ন ছাড়াও কামাক্ষার বিশেষ মায়াংতন্ত্র, যে মায়াংতন্ত্র আমার গুরু মহারাজ আমাকে শিখিয়েছে, সেই মায়াংতন্ত্র দ্বারা কিন্তু আপনি আপনার জীবনের যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান করতে পারেন। আর তার মৌখিক নয়, তার কিন্তু লিখিত উপাদান। আমি 100% চ্যালেঞ্জ দিয়ে গ্যারান্টি দিয়ে বলি, বিফলে মূল্য ফেরত দিই, যে আপনাদের যদি এরকম প্রকার সমস্যা থাকে তার সমাধান কিন্তু সুনিশ্চিতভাবে পাবেন। আগামী ভাদ্র মাস কৌশিক অমাবস্যা, ভালো দিন আর ভালো যোগের কথা আপনাদের আলোচনা করি। প্রত্যেক অমাবস্যা যোগে তারাপীঠ মহাশ্মশানে আমাদের বিশেষ হোমযজ্ঞ ক্রিয়া হয়, তন্ত্রের বিভিন্ন প্রকার ক্রিয়া হয়ে থাকে। বিশেষ কিছু ক্রিয়াতে আপনাদের প্রেজেন্ট থাকতে হয়, আর কিছু ক্রিয়াতে আপনাদের প্রেজেন্ট না থাকলেও হয়। কিন্তু ভাদ্র মাস কৌশিক অমাবস্যা এক অলোক অমাবস্যা। এই অমাবস্যা এবং অঘোর চতুর্দশী, এই অমাবস্যার আগের দিনকে অঘোর চতুর্দশী পড়ে, এই দুটি দিন তন্ত্রের এক বিশদ কাজ তারাপীঠের জন্য। মানে কৌশিক অমাবস্যা বিশ্বের জন্য হলেও কৌশিক অমাবস্যার সঙ্গে তারাপীঠ, দেবী কৌশিকী গৌরী যখন দেবী কৌশিকী রূপী, কৃষ্ণবর্ণ দেবী কৌশিকী রূপী ধারণ করলো, এই কৌশিকী রূপী মা তারার পীঠস্থান, মা তারার পীঠস্থান যে তারাপীঠ, এই তারাপীঠে এই দিনের বৈশিষ্ট্য কিন্তু আলাদা। আপনারা যারা তারাপীঠে গেছেন, কোনো একটা দিন কৌশিক অমাবস্যার সময় গিয়ে দেখবেন, অদ্ভুত বৈশিষ্ট্য থাকবে। একটু শ্মশানে গিয়ে দেখবেন যে অদ্ভুত বৈশিষ্ট্য এই দিন। এবং এই দিনে যে কোনো প্রকার কঠিন থেকে অসম্ভব কাজ, কঠিন কাজ, যা কখনো সম্ভব হবে বলে আপনি আশা করেননি, প্রিয়জন ছেড়ে চলে গেছে, বা ভীষণ পরিমাণে শত্রু ডিস্টার্ব করছে, ব্যবসায় ডিস্টার্ব হয়ে গেছে, এরকম কোনো ডিস্টার্ব রয়েছে যে দীর্ঘ দিন হয়ে গেছে সন্তান হয়নি বা তার বিবাহ হচ্ছে না, 100% সমাধান পাবেন এই দিনে যদি সঠিকভাবে আপনারা প্রতিকার করেন। সঠিক পর্যায় আর সঠিক ভাব প্রতিকার করতে হবে। আর এই কৌশিক অমাবস্যার জন্য কিন্তু অবশ্যই অ্যাডভান্স আপনাদের যোগাযোগ করতে হবে আমার সঙ্গে, কারণ আমি কিন্তু সমস্ত প্রকার কাজ করি না। যারা কাজের জন্য যোগাযোগ করবেন অবশ্যই আমার কাছে আসবেন, আমি দেখে নেব, আমি কাজ দেখে নিই, যদি আমার দ্বারা কাজ সম্ভব হয় তাহলে ক্লিয়ার হয়, যদি সম্ভব না হয় তাহলে কিন্তু ক্লিয়ার না। তাই বলছি যে সেই ব্যক্তির কাছেই যাবেন যে আপনার সমস্যা সম্পর্কে বলতে পারবে, যার সমস্যা বার করার ক্ষমতা থাকবে, সমস্যাটাকে চয়ন করার ক্ষমতা থাকবে, সমাধান কিন্তু তার ভিতরে থাকবেই। তাই কিন্তু আমার প্রত্যেকটা কাজ মৌখিক নয়, একদম লিখিত গ্যারান্টি থাকে। ভাদ্র মাস কৌশিক অমাবস্যা বিশেষ দিনে আপনারা যোগাযোগ করুন, 100% সমাধান হবেই। রইল কথা অর্থের কথা। অর্থের জন্য অনেকে জ্যোতিষ বা তান্ত্রিক কাছে যেতে পারে না, সমাধান করতে পারে না, তাদের জন্য বিশেষ সুযোগ। নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, গৃহমন্দিরে যারা আসবেন, বাবা আমার এটা আদেশ, খালি হাতে যাতে কেউ ফিরে না যায়। তাই স্বল্পতি স্বল্প অর্থ নিয়ে, একদম ভুল করে এটা শুনবেন না যে আমি বিনামূল্যে বলেছি বা অর্থ না নিয়ে কাজ করে দেবো, আগে মূল্য পরে, এইসব কিন্তু মানে ভাওতাবাজি কথা আমি পছন্দ করি না। একদম স্বল্পতি স্বল্প অর্থ নিয়ে, যতটুকু অর্থ না নিলে নয় ততটুকু অর্থ নিয়ে আপনাদের সমস্যার সমাধানের জন্য কিন্তু আমি সর্বদাই প্রস্তুত। নদী জেলার হরিণঘাটাতে, কিন্তু সর্বোত্তম সেখানে আমি থাকি না, শুধুমাত্র রবিবার থাকি, তাও প্রত্যেক রবিবার নয়, কারণ অমাবস্যা পূর্ণিমা দ্বাদশী পড়ে চতুর্দশী পড়ে গেলে সেদিন আমি থাকি না। একটা বার যোগাযোগ করে তারপর আপনাদের আসতে হবে। একদম প্রত্যেকটি কাজ গ্যারান্টি সহকারে পাবেন। আর বিশেষ যোগ, বিশেষ করে কৌশিক অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, এইগুলো একটু যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে আগামী দিনে, ততক্ষণে